টুনির হীরের জামা। অনেক দিন আগের কথা। দূরের এক জঙ্গলে ছিল জোড়া পাখি জঙ্গল। এই জঙ্গলে ছিল হাজারো রঙের পাখি, ঝিরিঝিরি ঝর্ণার গান আর ছোট্ট ছোট্ট গাছ ঘেরা পাখির বাসা। এই জঙ্গলের এক কোনায় এক গাছতলায় কুঁড়ে ঘরে থাকতো টুনি আর তার ছোট্ট মেয়ে তুলি। টুনির স্বামী তাকে ছেড়ে অন্য পাখির সঙ্গে সংসার পেতেছে। এখন টুনি নিজেই সংসারের বোঝা টানে। অভাব অনটনের মধ্যেও পাখির বাসা। এই জঙ্গলের এক কোনায় এক গাছতলায় কুঁড়ে ঘরে থাকতো টুনি আর তার ছোট্ট মেয়ে তুলি। টুনির স্বামী তাকে ছেড়ে অন্য পাখির সঙ্গে সংসার পেতেছে। এখন টুনি নিজেই সংসারের বোঝা টানে। অভাব অনটনের মধ্যেও টুনি হাসি মুখে পশু পাখির জামা সেলাই করে চলে। তার স্বপ্ন একটাই, তুলিকে সে অনেক বড় বানাবে। এই সেলাইটা যদি ঠিকমতো শেষ করি তাহলে কাল ছোট্টর বিয়েতে ওর জামা দিতে পারবো। তুই জানিস তুলি, তোর জন্য একদিন এমন জামা বানাবো যেই জামা সম্পূর্ণ গোলাপ দিয়ে ঘেরা থাকবে। মা, তুমি সব পারো, আমিও তোমার মতো জামা বানানো শিখবো। আমি চাই আমার জামাগুলো হীরা মুক্ত নয়, গোলাপ দিয়ে সাজানো থাকবে। এদিকে বিয়ের ধুম চলছে ঈগল রাজ পরিবারে। মহারাজা ঈগল তার একমাত্র মেয়ের জন্য বিশেষ রাজকীয় জামা আনিয়েছেন, যাতে বসানো আছে হীরার টুকরা, মুক্তা আর এক ধরনের জাদুকরী সোনালী সুতো। মহারাজা ঈগল তার মেয়ের বিয়ে নিয়ে অনেক উচ্ছ্বসিত। এই জামা শুধু জামা নয়, এটা আমার রাজ্যের গর্ব। আমার মেয়ের মান সম্মানের সঙ্গে জড়িয়ে আছে। আমি চাই না কেউ বলুক রাজকন্যার বিয়েতে জৌলুসের অভাব ছিল। এই জামার জন্য কতদিন ধরে অপেক্ষা করব, আর এতদিনে অপেক্ষা শেষ হলো। আমি বলেছিলাম না, কাকের হাতে এই জামাটা পাঠিও না। এখন দেখো কোনো বিপদ না হয়। কাক তো এখনো জামাটা নিয়ে এলো না। এদিকে আমাদের মেয়ের বিয়ে শুরু হলো বলে। এদিকে জামা নিয়ে পালিয়ে যাচ্ছে কালু কাক। ওই সুন্দর হীরার জামা দেখে কালু কাক তার লোভ সামলাতে পারল না, তাই সে জামাটা চুরি করার উদ্দেশ্যে নিয়ে পালিয়ে যাচ্ছিল। এই জামা বিক্রি করে আমি হব কালু কোটিপতি। হীরা আর মুক্তায় মোড়া জামা, শহরের সেরা পাখি আমায় খুঁজবে তখন বিয়ে করতে। হা 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 হা। মা, জানো, আজ আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। একটা জামা উড়ে এসে আমার পায়ে পড়েছে। জামাটা এত সুন্দর ছিল, যেন আকাশের তারা দিয়ে বানানো। তখন টুনি বলে, স্বপ্নে যেটা দেখা যায় সেটা একদিন সত্যিও হতে পারে। তোর জন্য আমি একদিন এমন জামা বানাবো, তুই রাজকন্যাদেরও হার মানাবি। মা, বাবা, জামা ছাড়া আমি বিয়ে করব না। আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। আমি কি করে সবার সামনে যাব? সবাই তো হাসবে আমার দিকে তাকিয়ে। আমার বুকটা ফেটে যাচ্ছে মা। রাজ্য চালানো সহজ, কিন্তু মেয়ের কান্না সহ্য করা বড় কঠিন। আমি তোর স্বপ্ন পূরণ করতে বিভিন্ন জায়গা থেকে দামি দামি হীরা, রত্ন, মণিমুক্তা সব এনে তোর জামাটা সেলাই করিয়েছি। কিন্তু এখন এ কি হলো? যে করেই হোক জামাটা খুঁজে আনতেই হবে। আমার মেয়ের বিয়ে কিছুতেই থেমে থাকবে না। কালু কাক উড়ে যাচ্ছিল এক গাছ থেকে আরেক গাছে। তার ঠোঁটে জামাটা ঝুলছিল। দূর থেকে জামার রত্নগুলো যেন ঝিকমিক করছিল। অন্যদিকে টুনি তার মেয়েকে নিয়ে ঘরেই ছিল। তখন মা মেয়ে কথা বলছিল। এদিকে হঠাৎ আলোর ঝলকে কিছু একটা উড়ে যাওয়ার দৃশ্য দেখতে পায়। এদিকে রাজপ্রাসাদে কান্নার রোল পড়ে গেছে। রাজকন্যা ঈগলিয়া কোনোভাবেই মানছে না। এদিকে জঙ্গলে কালু কাক উঠতে গিয়ে পড়ে গেল এক শিমুল গাছে। উফ, ডানায় ব্যথা পেলাম। এই যা, জামাটা কোথায় গেল? ধুলোয় দেখি সব লেপ্টে গেছে। না না না, এটা হতে পারে না। জামাটা তো আমি এখানে ফেলতে পারি না। আমাকে জামাটা খুঁজতে হবে। জামাটা কোথায় গেল? ও মা, এটা কি? গোলাপের মতো জামা, কিন্তু এত চকচকে। এটা কি রাজকন্যার জামা নাকি? আচ্ছা, এটা নিয়ে যাই। মা দেখলে বড্ড খুশি হবে। তুই এটা কোথায় পেলি মা? এটা তো রাজকীয় জামার মতো।
এতে হীরা মুক্তা বসানো, নিশ্চয় এটা রাজ পরিবারের কিছু। আমাদেরকে এটা ফেরত দিতেই হবে। মা, আমরা যদি এটা ফেরত না দেই, আমাদের কাছে রেখে দেই, তাহলে কেমন হবে? এটা আমি একটু পরে দেখতে চাই মা। আমার তো অনেক দিনের স্বপ্ন রাজকন্যাদের পোশাক পরা। আমি এটা একটু পরে দেখি। না তুলি, এটা রাজ পরিবারের, এটা তোকে আমি পরাবো না। তোকে আমি পরবর্তীতে অন্য জামা বানিয়ে দেব। ও, জামা তাহলে এখানে? না না না, আমাকে এই জামা টুনির বাসা থেকে নিতেই হবে। আমি এত কষ্ট করে জামাটা নিয়ে পালিয়ে এসেছি, আর এই টুনিরা কি না আমার এত কষ্ট, এত পরিশ্রম পণ্ড করবে? না 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 না, এটা আমি কিছুতেই হতে দেব না। কালু কাক তখন টুনির দরজায় লাথি দিয়ে দরজা ভেঙে ঘরে ঢোকে আর বলে, এই জামা আমার, এই জামা আমায় দে। আমি চুরি করেছি, আমি বিক্রি করব, আর আমি কোটিপতি হব। তুই গরিব মেয়ে, এত দামি জামা তোর কি দরকার? কি, এই জামা তুই চুরি করেছিস কালু কাক? এটা তো তোকে কিছুতেই দেব না। আমি নিজ হাতে এটা রাজপ্রাসাদে ফিরিয়ে দেব। আমি এটা তোকে চুরি করতে দেব না। তখন কালু কাক ছুরি বের করে আর আক্রমণ করে বসে টুনির ওপর। টুনি ছিটকে মাটিতে পড়ে যায়। টুনি মা, ভয় পাস না, আমার চিন্তা করিস না। তুই জামাটা নিয়ে উড়ে যা, রাজ পরিবারে পৌঁছে দে জামাটা। যাই হয়ে যাক না কেন, রাজ পরিবার কন্যা এগোলিয়া দিয়া যেন না থামে। তুই যা মা, যা। টুনি মুখে জামা ধরে উঠতে থাকে। এদিকে মায়ের গায়ে ছুরি লেগেছে, ও কান্না করতে থাকে। জামাটা অনেক ভারী। তুলি বারবার ধাক্কা খাচ্ছে, গাছের সঙ্গে লেগে যাচ্ছে। ওর ডানা কাঁপছিল, তবুও তুলি থামছে না। ওর ডানা কাঁপছিল। এদিকে তুলি যখন উড়ে যাচ্ছিল, মাঝপথে দেখা হয় রাজ পরিবারের মন্ত্রী প্যাঁচার সঙ্গে। প্যাঁচা তখন বলে, এই, তুই এই জামা কোথায় পেলি? হ্যাঁ, তুই এই রাজ পরিবারের জামা চুরি করেছিস, আর আমরা এতক্ষণ শুধু শুধু কালু কাককে এত কথা বললাম। তুই হচ্ছিস চোর। তোর মতো একটা গরিব পাখি তো চোর হবে? চোরের মেয়ে চোর, দে জামা, তোকে এখন রাজ পরিবারে বন্দি করা হবে। না না চাচা, আমি চুরি করিনি। আমার মা বলেছেন জামাটা ফেরত দিতে। আমার মা এখনো রক্তে ভিজে পড়ে আছেন, আমাকে বিশ্বাস করুন। মন্ত্রী প্যাঁচা কোনোভাবেই তুলির কথা বিশ্বাস করলো না, আর তুলিকে বন্দি করে প্রাসাদে নিয়ে এলো। এদিকে যাক বাবা, জামা চুরি করে ভেবেছিলাম কোটিপতি হব, কিন্তু এদিকে জামা তো চুরি করতে পারলাম না। বিপদটাও আমার ঘাট থেকে তুলির ঘাড়ে চলে গেল। ভালোই হলো, তুলি ভেসে গেল আমার অপরাধে। এবার ওর শাস্তি পাবে, টুনিও উচিত শিক্ষা পাবে। আমার কাছে খবরদারি করা না। এদিকে রক্তাক্ত টুনি শরীরে রক্ত মেখেই চলে আসে রাজপ্রাসাদে আর বলতে থাকে, আপনারা কি জামাটা পেয়েছেন? আমার মেয়ে তুলি, ও কি আপনাদের কাছে রাজ পরিবারের জামাটা পৌঁছাতে পেরেছে? প্রহরীরা দৌড়ে আসে আর তুলিকে ধরে প্রাসাদের ভেতরে নিয়ে আসে। রাজ দরবারে মহারাজা ঈগল, মহারানী ঈগলি ও সভাসদরা উপস্থিত ছিল। মহারাজা ঈগল বলে, কে এই রক্তাক্ত মা? ও কি বলছে জামা নিয়ে? মন্ত্রী প্যাঁচা, কি হচ্ছে এসব? মহারাজ, আমি ভুল করেছি। তুলি নামে ছোট্ট পাখিটিকে বন্দি করেছি না জেনে না শুনে। এই ছোট্ট পাখি নিজের কষ্ট না বুঝে হীরায় মোড়ানো জামা মুখে করে এনেছে, আর আমি কিনা ওকে অপরাধী ভেবে বন্দি করেছিলাম। এটা ছিল অন্যায়, আমাকে ক্ষমা করুন। প্রহরীরা, এখনই কালু কাককে খুঁজে আনো, ওর বিচার চাই। তুলি ও টুনিমা আমাদের রাজ্যের গর্ব, ওদের যা কষ্ট হয়েছে সব পুষিয়ে দিতে হবে। এদিকে কালু কাক ধরা পড়ে, তাকে রাজপ্রাসাদে বেঁধে টেনে আনা হয়। আমি ভুল করেছি, জামাটা চুরি করেছিলাম। আমি শুধু টাকার লোভে অন্ধ হয়েছিলাম। আমাকে ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। তোর ক্ষমা পেতে হলে আগে তোর জায়গা হবে কারাগারে। তুই রাজ পরিবারের সম্মান নষ্ট করেছিস, তোর শাস্তি হবে কঠিন থেকে কঠিনতর। এদিকে তুলিকে মুক্ত করে আনা হয় আর টুনিকে চিকিৎসা করতে পাঠানো হয়।
মা, আমি পারিনি। তুমি বলেছিলে জামা ফেরত দিতে, কিন্তু আমার কথা কেউ শুনলো না। আমি তো জামাটা ফেরত দিতেই এনেছিলাম, উল্টো ওরা আমাকে বন্দি করলো। তুই তো আমার বীর সোনা, তোকে নিয়ে আমি গর্ব করি। আজ তুই রাজ্যের সম্মান বাঁচিয়েছিস মা। এদিকে মহারাজা ইগল ঘোষণা করে, আজকের বিয়ে শুধু আমার মেয়ের নয়, রাজ্যের এক গর্বের দিনও। টুনি ও তুলিকে রাজ পরিবারের পক্ষ থেকে 1000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। টুনি আর তুলি ফিরে গেল তাদের জঙ্গলের ঘরে, যা এখন নতুন করে বানিয়ে দিয়েছে রাজপরিবার। কুড়ে ঘরটা এখন অনেক সুন্দর ফুল দিয়ে মোড়ানো, দেখতে খুবই সুন্দর লাগে। টুলি আর টুনি রাজপরিবারে ভালোবাসায় সুখে শান্তিতে কাটাতে লাগলো। অন্যদিকে কালুকা কারাগারে পচে মরতে লাগলো। অনেক দিন আগের কথা, ফুলে ভরা পাখির কিচিমিচিরে মুখর এক গ্রাম মিঠুপুর। এখানে পাখিরা মানুষের মতো কথা বলতে পারে, জমি চাষ করে, রাজা রানীর আদেশ মানে, এমনকি খাজনাও দেয়। এই গ্রামের এক কোণে লাল চালার ছোট্ট একটা ঘরে থাকতো মিনু টুনটুনি আর তার ছোট্ট মেয়ে টুকি। দুজনেই পরিশ্রমী, সৎ আর গ্রামের সবচেয়ে ভালো তরমুজ চাষি। এক সকালে রোদে ভিজে উঠেছে পুরো ক্ষেত। মিনু টুনি খুবই খুশি। সে তার খেতে গিয়ে দাঁড়ায়। আহা, কি দারুণ তরমুজ ফলেছে এবার! এত মিষ্টি ঘ্রাণ! রংটা দেখেছো? সবুজ গাঢ় মিশে আছে, সোনালি ঝিলিক দেখা যাচ্ছে। এবার তো খাজনার জন্য ইগল মহারাজ নিজে নিয়ে নেবেন এগুলো। মা, আমি আজ সকালে একটাকে চাপ দিয়ে দেখেছি, একেবারে মাখনের মতো নরম। তাই বলছি কি, মহারাজ এগুলো খেলে আমাদেরকে রাজ দরবারে চাকরি দিয়ে দেবেন। এমন স্বাদের তরমুজ উনি আর কোথায় পাবেন গো? হ্যাঁ রে, আমিও তাই ভাবছি। আমাদের রাজ দরবারে জায়গা হবে। একবার শুধু মহারাজ আমাদের তরমুজ খেলেই হলো। কিন্তু সেই হাসির ভেতরেই দূর থেকে এক জোড়া চোখ সব শুনছিল। দুটি ধূর্ত চোখ, কালু কাক আর তার স্ত্রী কাকুলি কাক। রাতের আধারে কাকুলি কাক ফিসফিসিয়ে বলতে থাকে, ওর খেতে যদি এমনই ফল হয়, তাহলে তো মহারাজ আমাদের কিচ্ছুটি কিনবেন না। ওরা এমনিতেই খাজনা বেশি দেয়। ভাবো কালু, ভাবো, আমাদের তখন কি হবে? ভাবো। ওরে বোকা, আমরা যদি ওর তরমুজে একটু বিষ মিশিয়ে দেই, কেউ ধরতেই পারবে না। খেতে গিয়ে বিষ মিশিয়ে রেখে আসবো, আর তারপর রাজপ্রাসাদ থেকে ওরা লাথি খেয়ে বের হয়ে আসবে। রাজপ্রাসাদে থাকার ইচ্ছে জন্মের মতো ঘুচে যাবে। তাই তো তোমাকে এত ভালোবাসি কালু। তোমার মাথায় এত কুবুদ্ধি, কুবুদ্ধির মহারাজ তুমি। চলো চলো, বিষ মিশিয়ে আসি। দেখা যাক কে রাজ তরমুজ চাষি হয়, আমি নাকি ওই তারা রাতের নিস্তব্ধতা ছিন্ন করে চুপি চুপি মিনু টুনির খেতে ঢোকে। একটা একটা করে তরমুজে বিষ ঢুকিয়ে দেয়, আর তারপর সেখান থেকে সরে আসে। পরদিন সকাল, সূর্য উঠেছে, পাখিরা গান গাইছে। মিনু টুনি আবারও খেতে আসে, কিন্তু সে যা দেখে তার চোখ কপালে উঠে যায়। হায় হায় হায়, এ কি হলো? আমার তরমুজগুলো তো নরম হয়ে গেছে, গন্ধটাও কেমন পচা, কেমন যেন পচে গেছে মনে হচ্ছে। কালো তো আমার তরমুজগুলো অনেক ভালো ছিল। কে কে এমন সর্বনাশ করলো আমার খেতে? হাউ হাউ হাউ। মা, সব তরমুজ কি পচে গেছে? আজ তো আমাদের খাজনা দিতে যাওয়ার কথা ছিল, এখন আমরা কি করব? হায় আল্লাহ, এই আমাদের কি হলো?
মহারাজ তো ভাববেন আমি তাদের পচা তরমুজ দিতে চাই। তিনি তো আমাকে আগে শাস্তি দেবেন। এখন আমাদের কি হবে? ঠিক তখনই আকাশে ভেসে আসে রাজদরবারের ডানাওয়ালা বার্তাবাহক বাজু পেঁচা। শোনো শোনো শোনো, রাজা ঈগল মহারাজ আদেশ দিয়েছেন, খারাপ তরমুজ যে পাঠাবে তাকে বন্দি করা হবে। এবার খারাপ তরমুজ চাষ করেছে মিনুটুনি, তাকে রাজ কারাগারে বন্দি করা হবে। শোনো শোনো শোনো। মিনু টুনটুনিকে পাখিরা ধরে নিয়ে যায়। পেছনে পড়ে থাকে ছোট্ট টুকি। সে কান্না করতেই থাকে। এদিকে খিদায় তার পেটে ব্যথা করছে। সে একদম দুর্বল হয়ে যায়। তখনই ঝোপের ভেতর থেকে উঠে আসে সাহসী টিয়া। টিয়া তখন বলে, টুকি, তুই কাঁদিস না, আমি জানি তোর মা নির্দোষ। এই কাজটা করেছে ওই কালু আর কাকুলি। ওরা সব সময় মানুষকে বিপদে ফেলে। ওদের মতো শয়তান পাখি এই জঙ্গলে আর নেই। আমি তো আশেপাশেই ছিলাম, আমি জানি এই কাজ ওরাই করেছে। তবে ওদেরকে ছেড়ে দেব না, ওদেরকেও ফাঁদে ফেলবো। চল আমার সাথে। কি বলছো টিয়া? সত্যি সত্যি আমরা পারবো মাকে মুক্ত করতে? পারবো না? কে বলেছে পারবো না? আমি তোকে কথা দিচ্ছি, আমরা ওদের মুক্ত করবই। আমি আরো সব পাখিদের মুক্ত করব, আর ওদেরকে শাস্তি দেব। ওদের মুখেই ওদের দোষ স্বীকার করাবো। তারপর দেখবি তোর মা মুক্ত হবেই হবে। বৃষ্টি ভেজা রাত। গাছের পাতা থেকে টুপটাপ করে পানি পড়ছে। এক কোণে আগুনের আলোয় বসে আছে টুকি আর টিয়া। তখন টিয়া বলে, এই ব্যাগে আছে খেলনা সাপ। এগুলো দেখতে একদম জীবন্ত মনে হলেও এগুলো আসলে খেলনা সাপ। কিন্তু এই বোকারা রাতে বুঝতেই পারবে না এগুলো খেলনা সাপ। এগুলো দিয়ে ওই শয়তানদের ভয় দেখাবো, বাকিটা আমি সামলে নেব। চল টুকি। হ্যাঁ, ওরা আমার মাকে ছিনিয়ে নিয়েছে। এখন আমি ওদের থেকে সব ছিনিয়ে নেব। আমি একটু ভয় পাচ্ছি না। যাই হয়ে যাক না কেন, আমার মা মুক্ত হবে, আর ওই শয়তানেরা শাস্তি পাবে। কালু কাক আর কাকুলি কাক নিজেদের বাসায় বসে মজা করছিল, কেননা ওরা এখন জানে ওরা ওদের ক্ষেতের তরমুজ দিয়ে রাজ পরিবারে রাজার মন জয় করে নেবে। তখনই হঠাৎ করে ওদের সামনে একটা ভয়ঙ্কর দেখতে সাপ এসে পড়ে। আর সাপ দেখে প্রথমেই ভয় পেয়ে যায় কাকুলি কাক। আমাদের ঘরে এসে ঢুকেছে, এত ভয়ঙ্কর সাপ। ও মা, বাবা, এটা তো বিশাল, চোখ লাল, দাঁত। ওরে বাবা, এত বড় বড় দুটো দাঁত, এ তো আমাদের গিলে ফেলবে। পালাও পালাও, এখান থেকে পালাতেও পারছি না। দরজা বন্ধ করেছো কে? এই দরজা খোলো, এই সাপ মেরে ফেলবে, দরজা খোলো। তখনই টুকি বলে, এই সাপের বিষ শরীরে ঢুকলে কেউ বাঁচে না। দরজা তখনই খুলবো যখন তোমরা সব সত্যি স্বীকার করবে। তোমরা তোমাদের দোষ স্বীকার করবে, আর রাজ পরিবারে গিয়ে বলবে ওই কাজ তোমরা করেছিলে। তোমরাই আমাকে তরমুজে বিষ মিশিয়ে তরমুজ নষ্ট করেছো। আমরা কোনো ভেজাল বা কেমিক্যাল মিশাইনি। বলো, তোমরা রাজি আছো? তো আমরাই তো বিষ মিশিয়েছিলাম। ওরে বাবা রে, ওই মিনুর তরমুজে আমরাই বিষ মিশিয়েছি। কোথায় বলতে হবে বলবো। আগে তো নিজের প্রাণ বাঁচাই, এই সাপের হাত থেকে বাঁচাও। আমরা যাব রাজ দরবারে। ও মা গো, আমরা লোভে পড়ে আর হিংসাই করেছি। হ্যাঁ টুকি, আমরা ভুল করেছি, আমাদের মাফ করে দাও। ঠিক তখনই ঘরে টিয়া ঢোকে আর বলে, দেখো তো সাপগুলো, এগুলো খেলনা সাপ দিয়ে তোমাদের মনের কথা বের করেছি। তাহলে আমরা নিজেদের ভয়ে এমন বোকামি করে ফেললাম, সব বলে দিলাম। এবার কি হবে? ভয় নয়, এটা আমাদের বুদ্ধি ছিল। আমরা তো জানতাম তোমরা মায়ের তরমুজ নষ্ট করেছো। আর তোমাদের এই কথা শুধু আমরাই নই,
আমাদের সঙ্গে অন্য পাখিরাও শুনেছে, সবাই শুনেছে। তাই তোমরা এখন অস্বীকারও করতে পারবে না। ঘরের বাইরে সব পাখিরাই ছিল। এখন তোমাদেরকে নিয়ে যাব রাজ দরবারে। তোমরা আমার মায়ের সব কষ্ট শেষ করে দিয়েছো, এর শাস্তি তোমরা পাবেই পাবে। তখনই হঠাৎ টিয়া বলে, কিন্তু এখনো সবকিছু পরিষ্কার নয় টুকি। মনে হচ্ছে এই ষড়যন্ত্রে আরো কারো হাত আছে। কি বলছে টিয়া? আর কি হতে পারে? হ্যাঁ, সেই রাতে যখন ওরা তরমুজে বিষ মেশাচ্ছিল, দূরে আরো একজন কেউ দাঁড়িয়েছিল। আমি শুনেছি, বলছিল তরমুজ যেন রাজপ্রাসাদে না পৌঁছায়। কেউ তো একজন আছে। কি হতে পারে যে আমাদের এত বড় ক্ষতি করলো? চলো আগে রাজ দরবারে যাই, এই সমস্যার সমাধান সেখানেই হবে। রাত গভীর তখন। রাজপ্রাসাদের আঙিনায় টুকি আর টিয়া দাঁড়িয়ে আছে। সামনে মাথা নিচু করে বসে আছে কালু কাক আর কাকুলি কাক। ঈগল মহারাজ তখন গম্ভীর গলায় বললেন, তোমরা স্বীকার করেছো তরমুজে তোমরাই বিষ দিয়েছো, কিন্তু এই ষড়যন্ত্র কি শুধু তোমাদের ছিল? কে বলেছিল তরমুজ যেন প্রাসাদে না পৌঁছায়? আমি সবটা শুনেছি। এখনো সময় আছে, সবকিছু স্বীকার করে ফেলো, নইলে তোমরাই বিপদে পড়বে। মহারাজ, আমি নিশ্চিত এই রাজদরবারের কেউই চায় না মিনুর মতো সাধারণ কেউ এই রাজদরবারে জায়গা পাক। এই ষড়যন্ত্র নিশ্চয়ই রাজদরবারের কেউ করেছে। তখনই সোনালি পরী ডানা ঝিকিমিকি আলো নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করে আর বলে, বন্ধুরা, আমি সোনালিকা, রূপকথার পাহারাদার পরী। আমি সব দেখেছি, সব জানি। এই ষড়যন্ত্রে শুধু কাক দম্পতি নয়, একজন ছিল যে এই রাজপ্রাসাদেরই। সে হলো মহারাজের প্রধান উপদেষ্টা বাজু পেঁচা। কি, বাজু? বাজু এ কাজ করেছে? হ্যাঁ, সে চায়নি কোনো সাধারণ কৃষক পাখি রাজপ্রাসাদের সম্মান পাক। সে বলেছিল তরমুজ রাজপথে পৌঁছে যাক, তবুও গরিব পাখিদের রাজপ্রাসাদে ঢুকতে দেব না। তাই সে কালু কাক ও কাকলি কাককে লোভ দেখিয়ে বিষসহ পাঠায় মিনুর তরমুজ খেতে বিষ মেশাতে। তাহলে আমার মা মিনা দোষী শাস্তি পেয়েছেন, আর আমরা আমাদের এত কষ্টের তরমুজ বাগানের তরমুজগুলো এভাবে নিজের চোখের সামনে নষ্ট হতে দেখেছি। তুমি কেঁদো না টুকি, তুমি তোমার মায়ের মতো সাহসী আর বুদ্ধিমতী। তুমি প্রমাণ করেছো। এই মহারাজ, আমি কখনোই কোনো অপরাধকে এভাবে মেনে নেব না। এই অপরাধ ক্ষমার যোগ্য নয়। বাজু প্যাঁচাকে রাজদরবার থেকে চিরতরে বহিষ্কার করা হলো। মহারাজ, আমি ভুল করেছি মহারাজ। আমি ভেবেছি অন্য পাখিরা এলে আমার ভালোবাসা কমে যাবে। এই রাজ পরিবারের আয় থেকে আমার পরিবার চলে। তাই তো আমি এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছি মহারাজ। ক্ষমা করুন মহারাজ। তোমাদের কোনো কথাই শোনা হবে না। ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতার শাস্তি তোমাদের পেতেই হবে। যাই হয়ে যাক না কেন, অসৎ পথ অবলম্বনকারী সবসময় শাস্তি পাবে। আর কালু কাক ও কাকলি কাক, তোমাদের পাঠানো হবে নির্জন দ্বীপে, যেখানে কেবল সৎ কাজ করলেই খাবার পাওয়া যায়।